মোদির সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরতের বিষয় তুললেন ইউনূস। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত। দুনেতার বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কে বরফ গলা শুরু হবে মন্তব্য বিশেষজ্ঞদের। সম্পর্ক হওয়া উচিত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। তফসিল ঘোষণার পরে নির্বাচনী কার্যক্রম শুরু করবে বিএনপি বললেন মির্জা আব্বাস। সংস্কার কমিশনের সব প্রস্তাবে একমত নয় দলটি। প্রতিদিনই সড়ক মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। আইন না মানার প্রবণতার বেপরোয়া গতি দায়ী উদাসীন পরিবহন মালিকরাও। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ওভারটেকিং টেন্ডেন্সিটা সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে। তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কথা কোনো কথা শুনে না ড্রাইভার না, যাত্রীর কোনো মানে পাত্তাই দেয় না, যাত্রীরা যা বলবো তার বিপরীত। তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান। উৎপাদন কমেছে প্রায় ৮০%। লক্ষ্যমাত্রা পূরণ না হলে ক্ষতির মুখে পড়বে পুরো চা শিল্প। টাঙ্গাইল পৌরসভায় খোলা জায়গায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আধুনিক বজ্র ব্যবস্থাপনার অভাবে দুর্ভোগে বাসিন্দারা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে গিয়ে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি যুবক। ময়মনসিংহের বাড়িতে শোকের মাতম। দ্রুত মরদেহ ফেরত চায় পরিবার। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল দুই নেতার মধ্যে বৈঠক। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে দুদেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। আলাদা ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি গণতন্ত্রের নিয়মিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জরুরি নরেন্দ্র মোদীর এ দর্শন তুলে ধরেন। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে কথা বলেন। দুদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে। এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠকে উঠে আসা দুদেশের সম্পর্ক, গণতন্ত্র, সংখ্যালঘু নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন তিনি। Prime Minister reiterated India's support প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের উপর জোর দেন। এছাড়া সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তায় বাংলাদেশের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বৈঠক শেষে নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন ডক্টর ইউনূস। আলোকচিত্রে দেখা যায় 2015 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। টেকসই উন্নয়নের লক্ষ্যে একজোট হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশ। এর মধ্যে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের নেতৃত্ব দিতে চলেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উঠল পুখর পরিবেশে পর্দা নামে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের। নীরব দাসের রিপোর্ট। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। অগ্রগতি, সহিষ্ণুতা ও মুক্ত বাণিজ্য এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয় সম্মেলনের আলোচনা।
যেখানে অংশ নেয় বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। শুরুতেই স্বাগত ভাষণ দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। আঞ্চলিক উন্নয়ন ও করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরে দেশগুলো। সম্মেলনে টেকসই উন্নয়নের কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন দেবে তার সরকার। সম্মেলনে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের সঙ্গে অংশীদারত্ব নিয়ে সমঝোতা স্মারক সই করে দেশগুলো। সম্মেলনে আরও প্রাধান্য পায় ব্যাংকক ভিশন 2030। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিখ্যাত 30 নিয়েও চলে আলোচনা। এছাড়া 7 সিস্টার্সের কথা ফের তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন। এই সময় দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারেও সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও আসিয়ানে বাংলাদেশের যোগদানে সমর্থন দিতে থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়। সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা ডক্টর ইউনূসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এর মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে পর্দা নামে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাত 10:05 দিকে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় রাত 8:45 ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। গত 2 থেকে 4 এপ্রিল 3 দিনের বিমস্টেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ায় বাংলাদেশ ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রতিবেশী দুদেশের সম্পর্ক সরকারের সঙ্গে নয়, বরং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হওয়া উচিত বলেও মত তাদের। ভারত বাংলাদেশ সরকার প্রধানদের বৈঠক নিয়ে এমনটাই অভিমত তাদের। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের সরকারের। ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য রাখায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনকে ছাপিয়ে আলোচনায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। শুক্রবার সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফর ও বৈঠক অংশ নিলেও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রায় 8 ঘন্টা ধরে চলে এই বৈঠক। যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। দুই দেশের সরকার প্রধানের এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে দেখছেন সাবেক কূটনীতিকরা। তারা বলছেন এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নতুন করে জোরদার হবে। প্রফেসর ইউনূসের সঙ্গে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, এটা বাই ইটসেলফ এটা হচ্ছে একটা সাকসেস। কারণ আমরা ঠিক বুঝতে পারছিলাম না, ইন্ডিয়ার কাছ থেকে খুব রেসপন্ড পাচ্ছিলাম না। প্রফেসর ইউনূস তো অনেক আগের থেকে বলছে যে সে দেখা করছে। ইভেন আমার মনে হয় এই মিটিংয়ের মাধ্যমে অ্যাটলিস্ট যে প্রক্রিয়াটা যে আরম্ভ হলো, যে কথাবার্তাগুলো আরম্ভ হলো, দ্যাট ইট সেলফ ইজ পজিটিভ। সেটাকেই আমি সেভাবে দেখছি। যেটা মনে হচ্ছিল, মানে দেখেন, এটা কিন্তু আনস্কেজুল মিটিং। গত রাত পর্যন্ত আমরা জানতাম যে মিটিং হচ্ছে না, এজেন্ডায় ছিল না, কিন্তু হঠাৎ করে যে মিটিং হলো সেটাই তো একটা পজিটিভ জায়গা না? সরকারের সঙ্গে নয়, বরং প্রতিবেশী দুই দেশের সম্পর্ক রাষ্ট্রকেন্দ্রিক হওয়া উচিত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবে। এত বড় একটা অভ্যুত্থান হলো, দ্যাট ইটসেলফ ইজ টেস্টিমেন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট এগুলো বাংলাদেশের জনগণ স্বীকার করে নেয়নি, মেনে নেয়নি। এটা তো ভারতের জন্য একটা ওয়েক আপ কল হওয়া দরকার। এবং এটা কখনোই আপনি সরকার কেন্দ্রিক সম্পর্ক করতে পারেন না, আর সবসময় এটা রাষ্ট্রকেন্দ্রিক হতে হয়। এবং আমার মনে হয় ধরেন ভারতে কি সরকার পরিবর্তন হয় না? আমরা তো সবগুলোকে মেনে নিই। ভারতেরও সেই জিনিসটা বাংলাদেশের ব্যাপারে মেনে নেওয়া দরকার। আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে।
নতুনভাবে চিন্তা হচ্ছে যে বাংলাদেশ সরকার আসবে যাবে, কিন্তু রাষ্ট্র হচ্ছে সবচেয়ে মধ্যম। তো আমরা কোন সরকার চলে গেছে এটা নিয়ে কান্নাকাটি না করে, আর আমাদের নেবারদের উচিত না এটা সত্যিকার কোনো গণতান্ত্রিক দেশে অন্য দেশের কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে মাথা ঘামাবে না। আমরা এটাই আশা করবো, এটা আমাদের প্রত্যাশা। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বন্টন চুক্তির বাস্তবায়ন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এই বৈঠক দুদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু শেখ হাসিনাকে নয়, তার দোসরদেরও দেশে ফিরিয়ে আনতে হবে। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে কথা বলেন তিনি। বলেন, এই বৈঠক দুদেশের সম্পর্কে আশার আলো জাগিয়েছে। প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাজধানীর আরেক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনা নয়, তার দোসরদেরকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। মির্জা আব্বাস বলেন, সবাই একযোগে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, যাতে এই দলকে শেষ করে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা করা যায়। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। কথা হলো, বিএনপি একটা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল। এই দলটাকে যদি শেষ করা যায়, তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কড়া সমালোচনাও করেছেন বিএনপির এই নেতা। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। সড়ক মহাসড়কের উন্নতি করেও থামছে না দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। পরিসংখ্যান বলছে, মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার কারণ দ্রুত গতির বেপরোয়া যান। বেশিরভাগ দুর্ঘটনার পেছনে চালকদের আইন না মানার প্রবণতা আর অবৈধ যানবাহনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এদিকে পুলিশের দাবি, বাসের গতি নিয়ন্ত্রণে প্রতিনিয়ত স্পিড গানের মামলা হলেও মালিকদের সদিচ্ছার কারণে মহাসড়কে কমানো যাচ্ছে না দুর্ঘটনা। ইশাদ সোহেলের ক্যামেরায় আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। যে কোনো পরিবারের কাছে এক দুঃস্বপ্নের নাম সড়ক দুর্ঘটনা। যা মুহূর্তেই কেড়ে নেয় একটি পরিবারের লালিত স্বপ্ন। বেপরোয়া গতির নেশায় মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। রাস্তা প্রশস্ত করার পাশাপাশি মহাসড়কগুলোতে উন্নতির ছোঁয়া লাগলেও নিয়ন্ত্রণ করা যায়নি বাসের গতি। যাত্রীরা বলছেন, সড়কে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের টহল থাকলেও তা মানেন না যান চালকরা। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ওভারটেকিং টেন্ডেন্সিটা, সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে। তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন, যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কথা কোনো কথা শুনে না ড্রাইভার না, যাত্রীর কোনো মানে পাত্তাই দেয় না, যাত্রীরা যা বলবে তার বিপরীত। 2024 সালের পরিসংখ্যান বলছে, সারা দেশে 3648টি দুর্ঘটনায় মারা গেছে 2240 জন।
যার মধ্যে 676টি দুর্ঘটনার কারণ ছিল বাসের বেপরোয়া গতি। পুলিশের তথ্য বলছে গত 6 মাসে স্পিড গানের মামলার সংখ্যা 5245টি। ফিটনেসবিহীন অবৈধ যানবাহন ও বেপরোয়া গতির কারণে প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। মৃত্যুর এই মিছিল ঠেকাতে সচেতনতার কথা বলা হলেও আইনের কতটুকু প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মালিকদের ট্রিপ কমপ্লিটের চাপে আইনের কোনো তোয়াক্কাই করেন না বাস চালকরা। যত দুর্ঘটনা ঘটে তার মেজর একটা শেয়ার দেখা যায় বাসের সাথে দুর্ঘটনা ঘটছে, কারণ বাসের চালকরা ট্রিপ দ্রুত কমপ্লিট করতে চাই। চালকদের কিন্তু নির্দিষ্ট কোনো বেতন নাই, আবার তারা কোনো সিস্টেমও ফলো করে না। আবার দেখা যায় অনেক মালিক শুধুমাত্র একটা বা দুটো বাস চালায়, সে চায় প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। এই সিস্টেমগত কারণে দেখা যাচ্ছে আমাদের আনসেফলি তারা গাড়ি চালায় এবং দুর্ঘটনা ঘটায়। শুধু তাই না, বাসে যিনি চালাচ্ছে সেই চালকরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রুট চিনে না, যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক তারা গাড়ি চালায়, ফলে এটাও একটা বড় কারণ। এদিকে হাইওয়ে পুলিশ বলছে পর্যাপ্ত স্পিড গান বসিয়ে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও মালিকদের সদিচ্ছা ছাড়া দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব নয়। আমরা প্রায় 406টি মামলা করেছি, তার ভিতরে 206টা হচ্ছে বাসের বিরুদ্ধে ওভার স্পিড করার জন্য। যে ট্রিপটা হয়তো দিনাজপুর থেকে ঢাকা নিয়ে আসতেছে, ওই ড্রাইভারে আবার ঢাকা থেকে দিনাজপুর আবার গাড়িটা নিয়ে যাচ্ছে, সে হয়তো 2-3 ঘন্টা রেস্ট করতেছে যাত্রীর স্বার্থে, তার পরিবহনের সুনামের স্বার্থে, তারপরে তার গাড়িটা রক্ষার ক্ষেত্রে। এটা ড্রাইভারদেরকে আমি মনে করব যে মালিক কর্তৃপক্ষকে আরো একটু সজাগ হতে হবে। মহাসড়ককে ফিটনেসবিহীন যানবাহন ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভারে প্রাইভেট কার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কালশী ফ্লাইওভারে দ্রুতগামী একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারে আছড়ে পড়ে। এতে 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালশীর কিংস্টন হসপিটালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, সদরঘাট লঞ্চ টার্মিনালের সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? অতসী, যেমনটা বলছিলেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার পিছনে কিন্তু যে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে সকাল থেকে অর্থাৎ ভোরের সময় থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সদরঘাটের যে লঞ্চগুলো রয়েছে সেই সদরঘাট লঞ্চগুলো এই প্লাটুনগুলোতে ভিড়তে শুরু করেছে। এবং আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত কিন্তু সেটার যে ধারাবাহিকতা এখনো পর্যন্ত সেটি রয়েছে। তবে এর ইতিপূর্বে ঘণ্টাখানেক পূর্বে কিন্তু ব্যাপক যাত্রীর সমাগম ছিল এখানটায়, অর্থাৎ মূলত এখানে কিন্তু সদরঘাট থেকেই কিন্তু এই সদরঘাট কেন্দ্রিক পুরো সদরঘাট জুড়ে কিন্তু লোকারণ্য ছিল। তবে দিনের আলোর উঠার সাথে সাথে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছেন এবং যেহেতু ভোর থেকে অর্থাৎ বেলা 4টা সাড়ে 4টার পর থেকে ভোর সাড়ে 4টার পর থেকে কিন্তু যে মানুষগুলো আসতে শুরু করেছে দক্ষিণাঞ্চল থেকে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখানে কিন্তু বিভিন্ন রকম মানুষ পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতে অনেকে ভ্রমণে গিয়েছিলেন, সেই ভ্রমণ শেষে কিন্তু তারা পরিবার পরিজনের নির্বিঘ্নে কিন্তু এই লঞ্চ টার্মিনালে কিন্তু এসেছেন এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখানে পর্দাসিত থাকা সত্ত্বেও কিন্তু তারা লঞ্চে আসছেন, কারণ লঞ্চ যাত্রাটা একটু স্বাচ্ছন্দ্যের হয়ে থাকে, মূলত সেজন্যই কিন্তু এখানটায় কিন্তু তারা এই লঞ্চ দিয়ে কিন্তু ঢাকা কেন্দ্রিক এসেছেন। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিই যে আজকে কিন্তু ঈদের ছুটির যে শেষ দিন, সেই আগামীকালকে থেকে কিন্তু সরকারি সকল দপ্তর অধিদপ্তরগুলো খোলা হবে এবং সরকারি বিভিন্ন অফিস আদালতগুলো খোলা হবে। তাই আজকে কিন্তু মূলত সকল ক্ষেত্রে অর্থাৎ সদরঘাট কেন্দ্রিক এবং ঈদ কেন্দ্রিক যতগুলো স্থান রয়েছে, যারা হচ্ছে দেশে থেকে ঢাকায় আসবে তাদের দেশে ফেরার অর্থাৎ ঢাকায় ফেরার আজকেই শেষ সময়। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ তথ্য, ঘর ছাড়া মানুষের এবং ঢাকাগামী মানুষের সর্বশেষ তথ্য এই। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের ছুটির পর লঞ্চ টার্মিনালের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।
তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান, উৎপাদন কমেছে প্রায় ৮০%। এতে লক্ষ্যমাত্রা পূরণে উদ্বেগ তৈরি হয়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়বে পুরো চা শিল্প। সংকট মোকাবিলায় পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী আমির হামজার পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চা বাগানের চারপাশে বিবর্ণতা, নেই সবুজ গালিচা। টানা ৪ মাস বৃষ্টিহীন থাকায় হবিগঞ্জের ২৪টি চা বাগান শুকিয়ে গেছে। এখনো দেখা মেলেনি চায়ের কুড়ির। মার্চ পর্যন্ত আমাদের যে ফার্স্টটা আসার কথা, ফার্স্ট ফ্লাশটা আসছে, বাট ওই রকম যে রকম ভলিউমে আসার কথা ওই রকম আসে নাই, ডিউ টু যেহেতু ড্রাউট কন্ডিশন চলতেছে, প্রলং ডাউট। চলতি বছর দেশের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৯,৩০,০০,০০০ কেজি। সাধারণত মার্চে সবচেয়ে ভালো চা হয়, কিন্তু এবার উৎপাদন গত বছরের তুলনায় ৮০% কম। সম্প্রতি বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও খরার প্রভাব কাটাতে লাগবে আরো ৩ মাস। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতি হবে। ৩ মাস উপর হয়ে গেছে এবং ৩ মাস কোনো ধরনের কোনো বৃষ্টিপাত নাই। এটা চা বাগান এত প্রচন্ড খরার মধ্যে টেম্পারেচার এত হাই, এই চা বাগানকে কোনো অবস্থাতেই বাঁচায় রাখা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় সেচ কাজ খুবই ব্যয়বহুল। কৃষি মন্ত্রণালয়ের অধীনে এলে সেচ, বিদ্যুৎ, ঋণ মিলতে সুবিধা হবে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু পরিবর্তনে ভয়াবহতা আরও বাড়তে পারে। চা শিল্প বাঁচাতে এখনই প্রয়োজন সরকারি উদ্যোগের। যে কোনো একটা মন্ত্রণালয়ের কাছে দিয়ে যদি আমাদের কৃষি মন্ত্রণালয় দেয়, তাহলে হয়তো বা এটা সমস্যার সমাধান হতে পারে। অনেক অল্টারনেটিভ আছে। আপনার রিজার্ভার করতে হবে, ইরিগেশনের সুবিধা করতে হবে। আর সরকার যদি আমাদেরকে সাবসিডাইড রেটে, আমরা যদি আরবির থেকে কানেকশন নিয়ে, এখন আরবির বিল আমি দিচ্ছি ১২ টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি ৩.৫ টাকা করে, তো সেখানে আমি যদি ৩.৫ টাকা করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হইত। বৃষ্টি না হলে সংকট আরো বাড়বে বলে আশঙ্কা। চা উৎপাদন সচল রাখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ জরুরি। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইল পৌরসভায় মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আধুনিক বজ্র ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এটি টাঙ্গাইল সড়কের প্রবেশদ্বার রাবনা বাইপাসের টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়। এখানে শহরের বাসাবাড়ি, কলকারখানা, ক্লিনিকের বর্জ্য ফেলা হয়। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগে পড়েছে পৌরবাসী। বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। আর বিভিন্ন রোগে আক্রান্ত হলেও জীবিকার তাগিদে ময়লার কাজ করতে হচ্ছে বলে জানান পরিচ্ছন্ন কর্মীরা। মাঝে সাঝে অসুস্থ হয় আর কি, বুঝছেন, কিন্তু এই কাজটা মনে করেন করি আর কি। প্রায় অসুস্থ হইলে আমরা অসুস্থ হই, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এই কারণে গন্ধ আর লাগে না। রোগ তো আবার পরিবর্তন, রোগ হবো কিনা ওটা তো সঠিক বলতে পারি না। শহরের প্রবেশমুখে ময়লা আবর্জনা সহ ক্ষতিকর বর্জ্য ফেলার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানান পরিবেশবিদরা। বিভিন্ন ধরনের বর্জ্য থাকে যেগুলো মারাত্মক ক্ষতিকর, যেগুলো মেডিকেল ওয়েস্ট হতে পারে, যেগুলো কলকারখানার হতে পারে, যেগুলো গৃহস্থালীর হতে পারে, সব মিশ্রিত অবস্থায় ফেলার কারণে সেখান থেকে মাটি দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে এবং বায়ু দূষিত হচ্ছে। পথচারীরা যখন এই পথ দিয়ে আসা যাওয়া করে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন থাকে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রকল্পের অনুমোদন হয়েছে এবং এই প্রকল্প থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কথা জানান পৌর প্রশাসক। আমরা ইনক্লুসিভ একটা স্যানিটেশন প্রজেক্ট নিয়েছি, যার মাধ্যমে পৌরসভার সলিড ওয়েস্ট এবং অর্গানিক ওয়েস্ট দুইটাই আমরা প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ এবং সার উৎপাদন করব। এই প্রজেক্টের কাজ প্রজেক্টটা পাশ হয়ে গিয়েছে। আমরা শীঘ্রই হয়তো এবছরের মধ্যে আমাদের কাজ শুরু হবে। ১৩৫ বছর পুরনো এই পৌরসভায় প্রায় ২ লাখ মানুষের বসবাস। প্রতিদিন ৫০ থেকে ৬০ টন বজ্র ফেললেও আধুনিক বজ্র ব্যবস্থাপনা কবে গড়ে উঠবে তা নিশ্চিত করেনি পৌর কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্যবসায়ীরা বলছেন ধান সরবরাহ কমায় বেড়েছে চালের দাম। কাজী কামাল হোসেনের তথ্যছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁয় বেড়েছে সরু চালের দাম। 2 সপ্তাহে খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। কাটারি ভোগ ও জিরাশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা, আর মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজিতে। চালের ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। বৃদ্ধ মানুষ চিকন চালের ভাতটা ভালোবাসে বা খায়, কিন্তু চিকন চালের দামটা যে ৫ টাকা কেজিকে বেড়ে গেল, আমাকে গরিবের পক্ষে কিনা তো অসম্ভব। কামাই হচ্ছে ৫০০, আপনার চাল কিনতেই শেষ। একজনের পরিবারত মনে করেন যে চাল লাগবে ৫ কেজি,
তাহলে মনে করেন যে ঠিক তো মনে করেন 400 টাকা চলে যাচ্ছে। বাজারে টাকা গুনতি করে নিয়ে আসে, টাকা বাজেট ফেল হয়ে যায়, বাজার করতে খুব কষ্ট হয়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় বাড়তি দাম, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। সিজনের শেষ সময় জিরা এবং কাটারি ধান এর একেবারে অমিল হয়েছে। এই কারণে হচ্ছে এই ধান, এই একটি ভ্যারাইটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে আমরা আশা করছি আগামী 1.5 মাস পর নতুন ধান আসলে আবার পূর্বের জায়গাতে এই জিরা এবং কাঠের মূল্য ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি। ভোক্তাদের দাবি শিগগিরই বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনে মিসাইল হামলায় মারা গেছে বাংলাদেশি যুবক ইয়াসিন মিয়া। তার মৃত্যুর খবরে ময়মনসিংহে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ বর্তমানে রাশিয়ার মর্গে রাখা হয়েছে। দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছে পরিবারটি। ইলিয়াস আহমেদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ছেলের ছবি হাতে নিয়ে থামছেই না মায়ের কান্না। বারবার মূর্ছা যাচ্ছেন মা ফিরোজা খাতুন। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় দরিদ্র পরিবারে সচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গেল বছর রাশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইয়াসিন মিয়া শেখ। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরের ওই কোম্পানিতে 3 মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। গত 27 মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। এখন মরদেহ ফিরে পাওয়ার আকুতি স্বজনদের। কিভাবে কি হইলো আসলে পরে আমরা স্তম্ভ হয়ে মিডিয়া এবং কারো কাছে যোগাযোগ করতে পারি নাই, এবং আমরা এখন আমাদের দাবি যে ইয়াসিনের লাশটা যদি কোনোভাবে পাওয়া যায়। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের যদি কোনো আমার ভাষটা দুনিয়াতে না থেকে মারা যায়, এই লাশটার ব্যবস্থা আপনারা সকলের কাছে আমি বলতেছি, এই লাশটার ব্যবস্থা আপনারা করে দিবেন। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি যেন ভাই লাশটা ফিরিয়ে দেয়। আর আমরা ঋণগ্রস্ত আর্থিক সহযোগিতা হিসেবে আমি বাংলাদেশ সরকারের সাহায্য চাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সব আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। তারা একটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে দিয়েছেন, তো সেটা আমরা যথাযথ বিধি মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা করছি, এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতা আমরা ওনাদেরকে দিব, এই আশ্বাস আমরা ব্যক্ত করেছি। 9 বছর আগে মারা যায় ইয়াসিনের বাবা আব্দুল সাত্তার শেখ। মা ফিরোজা খাতুন ও ভাই রুহুল আমিন শেখকে নিয়ে ছিল টানাটানির সংসার। 15 লাখ টাকা ধার দেনা করে রাশিয়া পাড়ি জমিয়েছিল ইয়াসিন। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের ভুয়াপুর খানুর বাড়ির 300 বছরের পুরনো কালী মন্দির সংলগ্ন যমুনা নদীতে মহাষ্টমীতে অনুষ্ঠিত হচ্ছে পুণ্য স্নান। গঙ্গা স্নানকে কেন্দ্র করে সেখানে আয়োজন করা হয়েছে মেলার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? জি অতসী, আপনি জানেন যে সারা দেশেই এই অষ্টমী স্নান শুরু হয়েছে, এবং আমি রয়েছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী খানুরবাড়ির যমুনা নদীর পাড়ে। এই পাড়টিতে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত পুণ্যার্থী এই স্নানঘাটে এসেছেন। তারা বলছেন যে পাপ মোচন, মনোবাসনা সহ আত্মশুদ্ধি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির জন্য তারা এখানে এসেছেন। তারা স্নান করছেন এবং যে দেবী গঙ্গা দেবী তার কাছে প্রার্থনা করছেন যাতে তারা এই যে আত্মশুদ্ধির বিষয়টি পবিত্রতা রয়েছে তারা এখানে এসেছেন। আমরা এখানে যিনি একজন পুরোহিতের কাছে তারা মন্ত্র নিচ্ছেন এবং পুরোহিত বলছেন যে এই যে পাপ মোচন গঙ্গা স্নান সেই বিষয়ে আমরা একটু জানবো যে এই গঙ্গা স্নানের বিষয়ে যে উনি এই গঙ্গা স্নান কেন হচ্ছে। এটা একটি পুণ্য স্নান। এখানে আমাদের হিন্দু শাস্ত্র মতে যা পাপ ক্ষয় হয় এবং আত্মশুদ্ধি হয়, এবং এই আত্মশুদ্ধি এবং পাপ ক্ষয় এবং পুণ্য অর্জন করার জন্য আমাদের সনাতন ধর্মের অনুসারীরা এখানে গঙ্গা স্নান করতে আসেন। ধন্যবাদ। একজন পুরোহিত যিনি বলছিলেন যে যারা ভক্তবৃন্দ যারা এসেছেন এইখানে তারা এই যে পাপ মোচন সহ আত্মশুদ্ধির যে বিষয়টি রয়েছে তারা এইখানে এসেছেন এবং তারা স্নান করছেন এবং তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন তারা যেন সেই আত্মশুদ্ধি এবং পাপ মোচন যেন তারা হয়। তবে এইখানে ভোর থেকে এই চানঘাটে শত শত দর্শনার্থী এসেছেন এবং তারা এই যমুনা নদীর পাড়ে স্নান করছেন এবং এই চানকে কেন্দ্র
করে এখানে মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলাতে অনেক দোকানপাট বসেছে। বিশেষ করে এই যে মেলা কেন্দ্রিক যে হরেক রকমের যে পণ্য, সেই পণ্য এখানে এসেছে এবং পাশাপাশি এই ঘাটটিকে কেন্দ্র করে এই আয়োজক কমিটি তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে এই স্নানঘাটে আসা পুণ্যার্থীরা যাতে এই নির্বিঘ্নে তারা এই ঘাটে স্নান করতে পারেন এবং এইখানে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি এই যারা স্নানঘাটে এসেছেন তাদের জন্য এই যে ড্রেস পরিবর্তনের জন্য একটি প্যান্ডেল করা হয়েছে। পাশাপাশি এই মন্দির রয়েছে এখানে 300 বছরের পুরাতন কালী মন্দির, সেই কালী মন্দিরের এইখানে স্নান শেষ করে তারা এই কালী মন্দিরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা পূজা অর্চনা করে সেখান থেকে প্রসাদ গ্রহণ করছে এবং আয়োজক কমিটি এখানে তার ভক্তবৃন্দদের আগত ভক্তবৃন্দদের জন্য একটি প্রসাদ বিতরণের জন্য এসেছে এবং তারা এইখানে বিতরণ করছে। তবে এই ছিল টাঙ্গাইলের যমুনা পাড়ের স্নান উৎসবের সর্বশেষ। অতসী। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে সরাসরি আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। তিনি আসলে জানাচ্ছিলেন যে মহাষ্টমীর পুণ্যতিথিতে গঙ্গা স্নানকে কেন্দ্র করে যে পুণ্য মেলার আয়োজন করা হয়েছে সে বিষয়ে জানছিলাম আমরা। দেখছেন সংবাদ সকাল।